প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। যেহেতু এটি সংবিধানে নেই, সেহেতু এর বাইরে তারা যেতে পারবেন না। এ নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলেও নিশ্চিত করেন তিনি। শনিবার রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আওয়ামী লীগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, রায় হয়নি, বিচার প্রক্রিয়াও সম্পন্ন হয়নি। যদি আওয়ামী লীগের বিষয়ে কোনো রায় হয়, সেটি দেখেই দলটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। সিইসি আরও বলেন, যারা অতীতে ভোট কেন্দ্র দখল করে অনিয়ম করেছে তাদের স্বপ্ন এবার বাস্তবায়ন হবে না। যারা অস্ত্রের ব্যবহার করে ভোটে জয়ী হওয়ার চেষ্টা করবেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। সিইসি এও স্পষ্ট করেছেন, বর্তমান সরকার নির্বাচনের বিষয়ে কোনো চাপ দেয়নি, চাপ দিলে তিনি পদত্যাগ করবেন এবং চেয়ারে থাকবেন না বলেও মন্তব্য করেন তিনি। এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে ওই জন্য যে কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনো রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্ক পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীর বিএডিসির হিমাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এস এম আরিফের রিপোর্টে রয়েছে বিস্তারিত। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত হচ্ছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে। আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকব। জনগণ হলো ডিসিশন নেবে, মানে জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, সব সময়ের জন্য অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে, এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া। সীমান্ত কতটা নিরাপদ? সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। পরে মিরপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে দারুসালাম থানা পরিদর্শন করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। মোহাম্মদপুর এবং মিরপুর এই জায়গায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড অন্যান্য জায়গা থেকে একটু বেশি। এটাকে কিভাবে কন্ট্রোলের ভিতরে আনা যায়, এই জন্য আমি আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাইব। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমলাতান্ত্রিক সিস্টেমে ঘুষ বাণিজ্য হয় বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বলেছেন, সবকিছুতেই কাঠামোগত পরিবর্তন আনতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্য একটি অনুষ্ঠানে সংস্কার ইস্যুতে তাড়াহুড়োর কিছু নেই বলেও মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। ইলিয়াস মাতবরের রিপোর্ট। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনায় কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্যহীনতা আর উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে উল্লেখ করে হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। গণতান্ত্রিক নির্বাচন হলেই ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মনে করেন মির্জা ফখরুল। কর্মসংস্থান, উৎপাদন, কৃষি সবকিছু নির্ভর করছে তার রাষ্ট্র কাঠামোর উপরে। সবকিছু নির্ভর করছে যে
কাদেরকে জনগণ নির্বাচিত করছে। সবকিছু নির্ভর করছে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে। আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে। অন্যদিকে প্রেস ক্লাবে তারেক রহমানের রাজনীতি গণ অভ্যুত্থানে সাবলিমিটি শীর্ষক প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, দেশে কোনো দৈত্য দানব নয়, মানুষ গণতন্ত্র চায়। রাষ্ট্র আমরা এমনভাবে গড়ে তুলব যে রাষ্ট্রে সুশাসন থাকবে, মানবাধিকার থাকবে, সুষ্ঠু নিরপেক্ষ ভোটাধিকার থাকবে, মানুষের মৌলিক চাহিদা মেটানো হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জিয়াউর রহমান স্টাডি সার্কেল আয়োজিত ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম বর্তমান অবস্থা জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনারে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যেখানে মানুষ ভোট দিতে পারছে না, ভোটাধিকার সে কেড়ে নিয়েছে, মিডিয়ার অধিকার কিভাবে থাকবে? গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে। তিনি বলেন, যে দল জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হবে সেই দলের আগামী দিনের রাজনীতিতে কোনো ভবিষ্যৎ থাকবে না। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচন সাধারণ মানুষ বোঝে না, এখানে জনগণের পছন্দের প্রতিনিধিকে নির্বাচন করা যায় না। তিনি সরকারকে দীর্ঘায়িত না করে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। আজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্যাঙ্কের পাড় মুক্ত মঞ্চে জেলা বিএনপি সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন রিজভী। নির্বাচন আর বেশি দূরে নেই। হঠাৎ করে এই কথাটি দুই একটি রাজনৈতিক দল বলছেন, যারা অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও বলছে, আরে ভাই আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না? আপনার তো জানার কথা। কে অত্যন্ত ভালো মানুষ, কে সাধারণ মানুষের সুখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি থাকবে, সেই লোকই তো আপনি বাছাই করবে। পিআর পদ্ধতিতে সেই বাছাই করে সুযোগ দেয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশে যে নির্বাচন হবে তার মাধ্যমে এদেশের মানুষ একটি নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে। এই আকাঙ্ক্ষা যদি নির্বাচনের মাধ্যমে পূরণ না হয় তাহলে সেই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো মানে থাকে না। দুপুরে রাজধানী বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আখতার হোসেন আরও বলেন, এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে। যদি সরকার সামনে নতুন সংবিধান ও জুলাই সনদের বিষয় অপরিপূর্ণ রাখে এবং তা বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে এনসিপির সংশয়ের জায়গা রয়েছে। কারণ ফ্যাসিবাদী সংবিধান দিয়ে নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। এ কারণে নতুন সংবিধান বাস্তবায়ন করে সেই অনুযায়ী নির্বাচন করতে হবে। নির্বাচনের যে দাবি জনপরিষদ উত্থাপিত হয়েছে সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকার এলএফও করার মধ্য দিয়ে নতুন কাঠামোর মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করেন। এই জুলাই সনদের ভিত্তিতে সেই নির্বাচন আয়োজিত হবে, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। সরকার যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে, সেটা ডিসেম্বরেও নির্বাচন আয়োজন করতে পারে যদি সেটা গণপরিষদ নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া সম্ভব হয়। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে 6.5 লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে। এ উপলক্ষে নতুন করে 1,80,000 আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দুপুরে গাজীপুরের আনসার একাডেমিতে আয়োজিত সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ 2025 এর 5ম ধাপ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এখানে এইবার আমাদেরকে 12 জনের জায়গায় আরো একজন অতিরিক্ত অ্যাড হয়েছে সশস্ত্র। প্রতিটা প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বে আমাদের একজন আনসার সদস্য থাকবে। এই যে 13 জন, এই 13 জনকে কিভাবে প্রশিক্ষণ দিয়ে আমরা প্রস্তুত করব যাতে পুরো ভোট কেন্দ্রের ভিতরের যে শৃঙ্খলা, ভোটারদের শৃঙ্খলা এবং যে কোনো ধরনের অনিয়ম, যে কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ সেগুলোকে যেন নিয়ন্ত্রণ করা যায়, সেটার জন্য আমরা দেশব্যাপী
দেশব্যাপী নতুন করে মৌলিক প্রশিক্ষণ এই উপজেলা আনসারদের মৌলিক প্রশিক্ষণ শুরু করা আছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন শুল্ক ইস্যুতে উভয় পক্ষই লাভবান হয়েছে। বাংলাদেশ তার বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে পেরেছে। দেশের রপ্তানি বাজার বাড়ছে এবং আগামীতে আরও বাড়বে। সকালে ঢাকায় ট্রাম্প ট্যারিফ বিষয়ক এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। প্রেস সচিব বলেন, মার্কিন শুল্ক ইস্যুতে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন, কিন্তু তাতে তারা সফল হননি। সরকার যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায়। ইতোমধ্যেই ক্রয় আদেশও বাড়তে শুরু করেছে। এই বিষয়গুলো কিন্তু ওয়াকিবহাল ছিলেন এবং এই জিনিসগুলো এনারা তিনজনই খুবই ভালো বুঝেন। প্রফেসর ইউনূস ভালো বুঝেন, হি ইজ আ প্রফেসর অফ ইকোনমিক্স। আমাদের ডক্টর খলিলুর রহমান ভালো বুঝেন, উনি গ্লোবাল এই ট্রেড টক্সে প্রায় 25-30 বছর ধরে ছিলেন। তারপরে শেখ বশিরউদ্দিন আছেন, যিনি বাংলাদেশের একটা লার্জেস্ট কংগ্লোমারেট সিঙ্গেল হ্যান্ডেডলি চালিয়েছেন এবং বাংলাদেশের উনি এখন লার্জেস্ট জুট এক্সপোর্টার। তো এই যে পুরো কারণে আমরা এই গভর্নমেন্ট কনফিডেন্ট ছিল এবং আপনারা দেখেছেন যে আমরা 20% পেয়েছি এবং আমরা মনে করব যে আমরা ইউএস এর যে কনসার্নগুলো ছিল, ইউএস সবার সাথেই যেটা যে তারা চাচ্ছে যে উইন উইন সবার জন্য, আমরা এমন একটা ডিলে পৌঁছতে পেরেছি যেটা উইন উইন ফর এভরিওয়ান। 2 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। সন্ধ্যায় পাকিস্তান হাই কমিশন আয়োজিত সংবর্ধনায় যোগ দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সেখানে শিক্ষক, সাংবাদিক সহ পেশাজীবীরা অংশ নেন। রোববার সকালে ব্যবসায়ীদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবার কথা রয়েছে ইসহাক দার। পরে সকাল 10টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। সেখানে ব্যবসা বাণিজ্য সহ 6-7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বিকেল 4টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাক দার। এই বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এছাড়া রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন ইসহাক দার। ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সন্ধ্যা 6:25 থেকে রাত 7:15 পর্যন্ত রাজধানীর গুলশানে পাকিস্তান হাই কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সেলিমা রহমান। এছাড়া বৈঠকে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। জামায়াতের পক্ষে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আঞ্চলিক বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক নিয়েও কথা হয়েছে। গত 15 বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি একপেশে ছিল। সকল প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক থাকা দরকার। এ সময় মুক্তিযুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭১-এর বিষয়টি দুই দেশের সরকারের আলোচনার বিষয়। গত 15 বছরে তো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছুটা একপেশে ছিল। এখন বাংলাদেশ সরকার বা আমরা সকলেই মনে করি যে এই রিজনে সকল নেইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার এবং সেটা ব্যাপারে আমরা জোর দিয়েছি, ওনারাও জোর দিয়েছে এবং বাংলাদেশ সরকারের সাথে কালকে ওনাদের অনেক দ্বিপাক্ষিক আলোচনা হবে। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার এবং আমাদের সমস্ত মুসলিম রাষ্ট্র, যে সমস্ত মুসলিম স্টেট আছে, সকলের সাথে একটা সুসম্পর্কের মাধ্যমে আজকে বিভিন্ন বিশ্বে যে সমস্ত সমস্যা হচ্ছে, বিশেষ করে আমাদের যে ফিলিস্তিনের যে সমস্যা হচ্ছে, এসব বিষয়ে যেন ঐক্যবদ্ধ একটা স্ট্যান্ড মুসলমানেরা নেয়, মানবতার পক্ষে, হিউম্যানিটির পক্ষে, সে আলোচনা আমরা করেছি। দর্শক, এবার ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন জানিয়েছেন, প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল হওয়া 34 জন আপিল করেছেন। বিকেলে সাংবাদিকদের কথা বলেন তিনি। আচরণবিধি নিয়ে কড়া নির্দেশনার কথা আবারও তুলে ধরে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার বলেন, এখনও লঙ্ঘনের কোনো অভিযোগ জমা পড়েনি। আর ডাকসু নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে বাধা এলে সবকিছু প্রকাশ করে দেয়া হবে। এদিকে প্রাথমিক তালিকা অনুযায়ী এবার ডাকসু নির্বাচনে ভিপি পদে 48, জিএস পদে 19 ও এজিএস পদে 28 প্রার্থী বৈধ হয়েছেন। গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 শিশু ও 1 কিশোর সহ 4 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 247 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া 2 কন্যা শিশুর বয়স যথাক্রমে 4 ও 7। অপর 2 জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের বয়স যথাক্রমে 26 ও 15 বছর। এ নিয়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত 114 জনের মৃত্যু হলো। মারা যাওয়াদের মধ্যে 65 জন পুরুষ এবং 49 জন নারী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় একটি টিন শেড বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডে একই পরিবারের অন্তত 8 জন সহ মোট 10 জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে প্রো অ্যাক্টিভ হাসপাতালে, পরে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন তানজিল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম, তাদের সন্তান তিশা ও আরাফাত; হাসান, তার স্ত্রী সালমা বেগম, তাদের সন্তান মুনতাহা; জান্নাত, ইমামউদ্দিন, যার বয়স 1 মাস। আসমা ও সালমা সম্পর্কে 2 বোন। তাদের মা তাহেরা খাতুনও দগ্ধ হয়েছেন। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার সুলতান মাহমুদ শিকদার জানান, বার্ন ইনস্টিটিউটে 10 জন রোগী এসেছেন। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা দেখা হচ্ছে, তবে সবার অবস্থাই গুরুতর। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া মারা গেছেন। 33 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানতে হয়েছে তাকে। শনিবার সকাল 7:55 জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুবরণ করে সে। মাইলস্টোনের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তাসনিয়া। তার বাড়ি ফরিদপুরের মধুখালী থানা এলাকায়। জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় 21 জুলাই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয় তাসনিয়া। 33 দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে আইসিইউতে মারা যায় সে। তার শরীরে 37% দগ্ধ হয়েছিল। গত 21 জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় সর্বশেষ 35 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই হিসেবে তাসনিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় 36 জনের মৃত্যু হলো, যাদের বেশিরভাগই শিশু। যারা বিতর্ক করতে ভালোবাসেন তাদের উন্নয়ন নিয়ে বিতর্ক করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ে আন্তঃ কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, যারা সাংস্কৃতিক চর্চা করেন কেমন করে প্রকৃতির বার্তা ছড়িয়ে দেয়া যায় সেটির চেষ্টা করতে হবে। প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনো মেগা প্রজেক্ট নয়, এটিও বিতর্ক যারা করেন তাদের তুলে ধরার আহ্বান জানান তিনি। অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া আমরা গাছ কাটবো না, এগুলো বিতর্কে নিয়ে আসতে হবে। প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনোভাবেই কোনো মেগা প্রজেক্ট আমরা নেব না, বা মেগা প্রজেক্ট করার আগে প্রকৃতির উপর কি প্রভাব পড়বে সেটা একেবারে বস্তুনিষ্ঠভাবে যাচাই করে নেব। অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া আমরা কোনোভাবেই গাছ কাটবো না, কোনোভাবেই বন ধরবো না, এই কথাগুলো আমাদেরকে এই কথাগুলো বিতর্কের পর্যায়ে নিয়ে যাবেন। ওই ধরনের বিতর্ক যখন হবে তখন এই বিতর্কগুলো কিন্তু সমাজের মূল্যবোধে গিয়ে একটা জায়গা করে নেবে। পর্যায়ে রয়েছে প্রবাসের খবর।
এসএসসি কিংবা দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় উচ্চশিক্ষার নতুন দুয়ার খুলেছে মাসা এভিনিউ ইন্টারন্যাশনাল কলেজ। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, আধুনিক ও নান্দনিক ক্যাম্পাসের জন্য পরিচিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি টিউশন ফির ওপর 100% স্কলারশিপে 1 বছর মেয়াদী ফাউন্ডেশন প্রোগ্রামে ভর্তি দিচ্ছে। পাশাপাশি সর্বোচ্চ 50% স্কলারশিপে 2.5 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার সুযোগও থাকছে। কোর্স চলাকালীন সময়ে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির 42টি সিস্টার কোম্পানিতে ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশি কর্মকর্তা বশির ইবনে জাফর জানান, প্রতিটি সাবজেক্ট এমনভাবে সাজানো হয়েছে যেন শিক্ষার্থীরা ডিপ্লোমা শেষ করেই কর্মজীবনের জন্য প্রস্তুত হতে পারেন। মালয়েশিয়ায় নিযুক্ত ডেপুটি হাই কমিশনার শাহানা রামানিকা জানান, শ্রমবাজারের পাশাপাশি শিক্ষা খাতকে আরও সহজ ও কার্যকর করতে আমরা গ্র্যাজুয়েট প্লাস ভিসার প্রস্তাব দিয়েছি। সরকার ইতিবাচক সাড়া দিয়েছে এবং আমরা আশাবাদী এটি শিগগিরই চালু হবে। Our college, you'll find countless opportunities to grow world-class academics, skill-building workshops, cultural exchange program, career guidance, internships and student clubs that can help to explore your passions. This is the start of your new journey filled with learning, growth and friendships. আমাদের এই মাসা এভিনিউ ইন্টারন্যাশনাল কলেজে আমরা কিন্তু এসএসসির পরেই আসার সুযোগ দিচ্ছি। এখানে আমাদের রয়েছে অনেকগুলো ডিপ্লোমা প্রোগ্রাম এবং কিছু সার্টিফিকেট প্রোগ্রাম। এসএসসির পরেই সেগুলোতে আসা যাবে। আপনি যদি এখানে পড়াশোনা করেন তাহলে আপনার এমপ্লয়েবিলিটির রেশিওটা বা হারটা অনেক বেশি। পড়াশোনার শেষে আপনি যদি যোগ্য হন, আপনার স্কিল যদি ভালো থাকে, আপনি অবশ্যই এই জব মার্কেটে আপনার নিজের যোগ্যতাকে পরখ করে দেখার সুযোগ পাবেন। এটি হচ্ছে আমাদের স্পেশালিটি।